ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো বন্ধুরা, আজকে আমরা 2022 সালে যে ভিএসও লেয়ার 2 এক্সাম হয়েছিল তার ফিজিক্স পোর্শনটা আমরা আজকে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি তোমরা বাড়িতে অলরেডি প্র্যাকটিস করেছো বা করছো। তো আমি উম, আজকে ফিজিক্সের যে প্রশ্নগুলো ছিল সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আস্তে আস্তে আমরা এরপরে ম্যাথস আর লাইফ সায়েন্সটাও করব, ঠিক আছে, এবং কেমিস্ট্রিটাও হবে। তো ফিজিক্সে দেখো, প্রথম যে প্রশ্নটা ছিল বলছে একগুচ্ছ অভিসারী আলোকরশ্মি একটা সমতল দর্পণে আপতিত হলো, তাহলে প্রতিফলিত রশ্মিগুলি কি হবে? অভিসারী রশ্মি সমতল দর্পণে আপতিত হয়েছে, তাহলে প্রতিফলিত রশ্মিগুলি দেখো কি হবে, তাই তো? তো চলো এটা আমরা দেখো। ধরো আমার এই একটা দর্পণ ধরো, ঠিক আছে, এই দর্পণে, একটা দর্পণ, তো দর্পণে ধরো আলোক রশ্মিগুলো এইভাবে পড়ছে। যদি অভিসারী হয় তাহলে দর্পণ থেকে যখন বেরোবে, বেরোনোর পর তোমার এইভাবে বেরোবে, তাই তো, এভাবে আসবে। তার মানে দেখা যাচ্ছে যে দেখো এরা কিন্তু অভিসারী রশ্মি রূপেই কিন্তু প্রতিফলিত হচ্ছে, ঠিক আছে, এরা অভিসারী রশ্মি রূপে প্রতিফলিত হবে। তাহলে আমরা কি হবে, এটার অপশনটা কি হয়ে যাবে? আমাদের অপশন হবে হলো আহ অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। প্রতিফলিত রশ্মিগুলো কিন্তু অভিসারী আলোক রশ্মি গুচ্ছ হবে। নেক্সট 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, পাস্কাল এককটিকে যেভাবে প্রকাশ করা যায়। তো পাস্কাল এককটিকে কিভাবে প্রকাশ করা যায় সেটা আমরা বের করব, ঠিক আছে। তো চলো দেখা যাক। ধরো পাস্কাল অর্থাৎ আমরা বলতে বলতে পারি চাপ, তাই তো। চাপ ইকুয়াল টু আমরা কি জানি? বল বাই ক্ষেত্রফল। চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। এবার দেখো বল, অর্থাৎ বল মানে তো আমরা কি জানি? ভর ইন্টু ত্বরণ, তাই তো, এম ইন্টু এফ বাই ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফল যেটা, সেটা হচ্ছে তোমার এ। এইবার আমরা ডাইমেনশনাল, যে আমার যে ডাইমেনশনাল ফর্মুলা বা মাত্রা যদি আমরা ভাবি, এমটাকে আমি এমই লিখলাম। এবার ত্বরণ, ত্বরণটাকে আমরা কি লিখতে পারি? এল টি ইনভার্স মাইনাস টু, তাই তো, ত্বরণ এটা আমরা জানি। বাই এটা হয়ে যাবে তোমার এল স্কোয়ার। ওকে, তার মানে অর্থাৎ কি হলো এটা? এম এল ইনভার্স মাইনাস ওয়ান টি ইনভার্স মাইনাস টু। এবার এলটাকে যদি আমরা এমটাকে আমরা ধরলাম কেজি এসআইতে, এলটাকে আমরা ধরলাম হচ্ছে মিটার, তার মানে মিটার ইনভার্স ওয়ান, আর টিটাকে এস, এস মাইনাস টু, তার মানে হয়ে যাবে কেজি এম মাইনাস ওয়ান আর এস মাইনাস টু। চলো দেখা যাক তাহলে কি আছে। দেখো কেজি এম মাইনাস ওয়ান এস মাইনাস টু, এটাই হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, একটা বস্তুতে 15 নিউটন বল, 15 নিউটনের একটি বল প্রয়োগ করা হলে বস্তুটি প্রযুক্ত বলের অভিমুখে 60 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। তো বল হচ্ছে আমার 15 নিউটন দেওয়া আছে, আর যেটা তোমার যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে দেখো, তাই যদি হয় তাহলে এই প্রকৃতিতে যে কার্য সম্পন্ন হবে, আমরা জানি কার্য যেটা, কার্য ইকুয়াল টু কি? বল ইন্টু সরণ, তাই তো। অর্থাৎ কার্য ডাব্লু ইজ, দাঁড়াও, উপরের দিকে একটু ওঠাই, তোমরা দেখতে পাবে। দেখো কার্য ইকুয়াল টু হলো বল ইন্টু সরণ, ঠিক আছে। এবার বল আমার দেওয়া আছে 15 নিউটন, এটা আমি লিখলাম। আর সরণ যেটা দেখো 60 সেন্টিমিটার আছে, তো 60 সেন্টিমিটারটাকে আমাকে মিটার আনতে হবে, মানে 10⁻⁻² দিয়ে গুণ করব, বাট তোমার 100 দিয়ে ভাগ করব, তাই তো। তাহলে এটা কি হবে দেখো, এটা হয়ে যাবে তোমাদের 900 ইন্টু 1/100, অর্থাৎ কত হবে? 9, 9 জুল। ওকে, আমাদের তাহলে উত্তরটাতে কি আছে দেখি। আমাদের উত্তরে আছে 9 জুল, তো অপশন হবে 3-এর ডি। 4 নম্বর প্রশ্ন দেখো, আপেক্ষিক তাপ বিষয়ে কোন বিবৃতিটি সঠিক?
তো দেখো আপেক্ষিক তাপের একক হলো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, তোমরা এটা জানো, তাই অপশন হবে সি। 5 নম্বরের প্রশ্নটা কি বলছে দেখো, শীতকালে একটা স্টিলের চামচকে একটা কাঠের চামচের চেয়ে বেশি ঠান্ডা মনে হয়, তার কারণটা কি? তার কারণ হচ্ছে স্টিলের চামচ কাঠের চামচের চেয়ে তাপের সুপরিবাহী। সিম্পল প্রশ্ন, ইজি প্রশ্ন, তাহলে অপশন হবে 5-এর সি। 6 নম্বর, চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর চিরুনিটিকে কিছু কাগজের টুকরোর কাছে নিয়ে গেলে কাগজের টুকরোগুলি কাগজের টুকরোগুলোকে চিরুনি আকর্ষণ করে। এর কারণ কি? দেখো এর কারণ হবে তড়িৎ আবেশের জন্য প্রতিটি কাগজের টুকরোতে বিপরীত আধানগুলি পরস্পর থেকে দূরে দূরে সরে টুকরোর দুই প্রান্তে চলে যায়। ওকে, তাহলে উত্তর হয়ে যাবে আমার অপশন বি। 7 নম্বর প্রশ্ন, একটি ঘরে এ ও বি দুটি পাত্রে ঘরের উষ্ণতায় জল আছে। এতে জলের উষ্ণতা 5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বিতে 5 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করা হলো। এই প্রসঙ্গে নিচের কোন বিবৃতিটি সঠিক? দেখো এটা একটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক দিয়েছে, তো এটা কিন্তু বুঝতে হবে আমাদের, ঠিক আছে? তো একটি ঘরে এ ও বি দুটি পাত্রে ঘরের উষ্ণতায় জল আছে। এতে জলের উষ্ণতা 5 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু বৃদ্ধি করা হয়েছে, আর বিতে 5 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করা হয়েছে। তো প্রথমে আমরা কি করব দেখো, এই প্রশ্নটা কিন্তু নর্মাল এরকম নয় যে তোমার কোনো একটা স্কেলে তার মাপ হলো অর্থাৎ যে যেটা পরিমাপ করে দেখা হলো 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ফারেনহাইট স্কেলে কত হবে, সেরকম কিন্তু প্রশ্ন এটা নয়। এটা হলো 5 ডিগ্রি সেন্টিগ্রেডটা বেড়েছে অর্থাৎ বৃদ্ধি হয়েছে, ঠিক আছে? তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব? দেখো এই অঙ্কটা করতে গেলে তোমাদের এটা দেখাই। দেখো আমরা কি জানি, আমরা জানি যে সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটা কি, C/5 = F - 32/9, তাই তো? এইবার দেখো এই সিটা আগে সি ছিল, এখন কি হয়েছে, 5 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু বৃদ্ধি পেয়েছে, এখন তার মানে কত হচ্ছে, C+5 হয়ে যাচ্ছে। তাহলে এই যে ইকুয়েশনটা ছিল, এর ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারবো? আমরা দেখো লিখতে পারি C+5/5 আমরা লিখবো, এফটাও তো বেড়েছে, তো এফ বেড়ে ধরা যাক তোমার ধরো এফ বেড়ে আমার এক্স মতো বেড়েছে এফটা, ঠিক আছে? তাহলে এফ প্লাস এক্স এটাও তো বেড়েছে। আহ, তাহলে এফ প্লাস এক্স -32/9, ঠিক আছে? অর এটাকে আমরা যদি ভাঙি, C/5 + 1 এটাকে দেখো এইভাবে লিখতে পারি আমরা, F - 32/9 এটা আমরা লিখলাম, প্লাস x/9 লিখলাম, ঠিক আছে? জাস্ট ভেঙে দিলাম, এটা উপরে যেটা ছিল এটাকে জাস্ট ভাঙলাম। এবার দেখো এই যে F - 32/9 এর জায়গায় আমরা নর্মালি কি বলতে পারি, C/5 বলতে পারি। তাহলে C/5 + 1 = C/5 এবার এই C/5 এটা তো তোমার ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ কেটে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 1 = x/9। ওকে, তো তার মানে আমার এক্স তাহলে কি হচ্ছে, অর x = 9। এবার এক্স যে 9, তার 9 ডিগ্রি কিন্তু ফারেনহাইট বেড়েছে, আমরা কিন্তু কনভার্ট করেছি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে। তার মানে দেখো ফারেনহাইট স্কেলে টেম্পারেচারটা যেটা বৃদ্ধি হয়েছে, ফারেনহাইট স্কেলে তো আমার 5 বৃদ্ধি হয়েছিল, বলেছিল ফারেনহাইট স্কেলে 5 বৃদ্ধি হয়েছে। আর আহ, এখন যেটা আমার এই এক্স যেটা, এই এক্সটা যেটা বেরোলো, তার মানে ফারেনহাইট স্কেলের একটা এখনকার কত 9 ডিগ্রি, তার মানে দেখো আগে আমার ছিল 5, এখন হচ্ছে 9 হয়েছে। ওকে, তাহলে আমরা আগে আগে যেটা 5 ছিল সেটা হচ্ছে আমার সেন্টিগ্রেড স্কেলের রেসপেক্টে বলছি, কিন্তু মানে এই যে 9 ডিগ্রি তোমার যেটা বেরিয়েছে, 9 ডিগ্রি হলো তোমার যে 5, তুমি যে 5 ডিগ্রি যে
মানে যেটা বৃদ্ধি করেছিলে, সেই বৃদ্ধি যেটা করেছিলে সেইটার করসপন্ডিং ইকুইভ্যালেন্ট ফারেনহাইট ডিগ্রিতে আমার ভ্যালুটা কত বের হচ্ছে, 9 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তাহলে আমার কতটা বৃদ্ধি পেলো, আমরা যদি বৃদ্ধি যেটা পেলো সেটা হচ্ছে 5/9, এত গুণ অ্যাকচুয়ালি। এবার এটাকে যদি আমরা করি, ভাগ করি, কত হবে, 5 9 45, 5 মানে এভাবে আসবে, অর্থাৎ 555 আসবে, মানে এটাকে বলতে পারি 0.56। ওকে, 0.56। তাহলে দেখো এবার উত্তরটা আমাদের অপশনগুলো দেখি। বি জলের উষ্ণতা, বি জলের উষ্ণতা এর তুলনায় প্রায় 0.56 গুণ বৃদ্ধি পেয়েছে। ওকে, তার মানে উত্তর হয়ে যাবে আমার অপশন ডি। দেখো এখানে একটা জিনিস হলো যে বিতে তো 5 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেয়েছিল, আর আমাদের যে এর করসপন্ডিং ফারেনহাইট বেরিয়েছিল কত, 9, আমাদের সেটা বেরিয়েছিল 9 ডিগ্রি ফারেনহাইট। তাহলে কত বৃদ্ধি পেল, আমার বি এর জলের উষ্ণতা এর তুলনায় 0.56 গুণ বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, নেক্সট, একটা কাঁচের দণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচ দণ্ডটি ধনাত্মক ও সিল্ক ঋণাত্মক আধানে আহিত হয়। ওকে, এর কারণটা কি, এর কারণ হলো কাঁচ যে ইলেকট্রনগুলি হারায় সেগুলি সিল্ক গ্রহণ করে। অপশন হবে 8-এর সি। নেক্সট, মাধ্যম 1 এর মধ্য দিয়ে যাওয়া একটা আলোক রশ্মি একটা স্বচ্ছ পদার্থের মাধ্যম 2 পৃষ্ঠে 30 ডিগ্রি কোণে আপতিত হয়, আর প্রতিসরণ কোণ হয় 50 ডিগ্রি। তাহলে নিচের কোন বিবৃতিটি সঠিক? তো দেখো, মাধ্যম 1 এর মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে এবং প্রতিসরণ কোণ 50 ডিগ্রি হয়েছে। তো তাই যদি হয় তাহলে দেখো আমরা এটাকে একটু ছবিটা একবার আঁকি। ধরো এই হলো আমার মাধ্যম, বিভেদ তল ছিল। এবার আলোক রশ্মি, এটা আমার অভিলম্ব ধরো, ঠিক আছে। এবার আলোক রশ্মি ধরো এভাবে পড়েছে, পড়ার পর দেখো এই যে অ্যাঙ্গেলটা বলেছে, এই অ্যাঙ্গেলটা কত বলেছে, এই অ্যাঙ্গেলটা পড়েছে আমার 30 ডিগ্রি। প্রতিসরণের পর 50 ডিগ্রি হয়েছে, মানে বিভেদ তল, তার মানে কি প্রতিসরণের পর কি বেঁকে গেছে এটা, তাই তো, এটা বেঁকে গেছে। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেছে এখন, 50 ডিগ্রি। তো আমরা জানি যে আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে তাহলে কি হয়, আমাদের অভিলম্ব থেকে কি প্রতিসরণের পর কি হয়, বেঁকে যায়, অর্থাৎ দূরে সরে যায়। আর লঘু থেকে যদি ঘন মাধ্যমে আসে তাহলে অভিলম্বের দিকে চলে আসে, কাছে চলে আসে। তাহলে এখানে দেখো 50 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোন অপশনটা হওয়া উচিত সেটা একবার দেখে নিই চলো। বলছে মাধ্যম 1 এর সাপেক্ষে মাধ্যম 2 এর প্রতিসরাঙ্ক 1-এর বেশি, না, মাধ্যম 1 এর সাপেক্ষে মাধ্যম 2 এর প্রতিসরাঙ্ক কি হচ্ছে, 1-এর কম। তো অপশন বি হওয়া উচিত, 9-এর বি হওয়া উচিত। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবং এক্ষেত্রে প্রতিসরাঙ্ক 1-এর কম হবে, মাধ্যম 2 এর যে প্রতিসরাঙ্ক, মাধ্যম 1-এর প্রতিসরাঙ্কের সাপেক্ষে মাধ্যম 2 এর প্রতিসরাঙ্ক 1-এর কম হবে। ওকে, নেক্সট 10 নম্বর প্রশ্নটা হলো, একটি পাথরের টুকরো উপরের দিকে নিক্ষেপ করা হলো, এটি নির্দিষ্ট উচ্চতা অর্জনের পর নামতে শুরু করে, এর কারণটা কি? সিম্পল প্রশ্ন, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি একে সর্বদা নিচের দিকে টানছে। ঠিক আছে, নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, দুটি সমতল দর্পণ সমকোণে রাখা আছে, একটি আলোক রশ্মি থিটা আপতন কোণে দর্পণ 1-এ পড়ে, যদি এটি দর্পণ 2 এ প্রতিফলিত হওয়ার পর নির্গত হয় তবে আলোক রশ্মির বিচ্যুতি কত? তো চলো এটা একবার দেখা যাক। থিটাতে পড়েছে প্রথম দর্পণে, দর্পণ 1-এ, এবং দর্পণ 2-তে প্রতিফলিত হওয়ার পর নির্গত হয়, তবে আলোক রশ্মির বিচ্যুতি কত? তো যেটা হয়েছে সেটা হচ্ছে, এই ধরো দুটো দর্পণ, এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। এবার একটা আলোক রশ্মি ধরো দর্পণ 1-এ আমার পড়েছে। দর্পণ 1-এ দেখো, দর্পণ 1-এ যদি কোনো একটা আলোক রশ্মি পড়ে, যদি আমরা জানি যে দর্পণদ্বয় যদি 90 ডিগ্রিতে থাকে, তার মানে দর্পণ টু থেকে যখন ওটা রিফ্লেক্ট হবে, অর্থাৎ যখন আবার প্রতিফলিত হবে, তখন কিন্তু দিকটা পরিবর্তন করবে।
ঠিক আছে, এর দিকটা কি হবে, পরিবর্তন করবে। তার মানে হলো যে দর্পণ 1 এটা আমার দর্পণ ধরো 1, এটা দর্পণ 2 যদি হয়, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আলোক রশ্মি যে বিচ্যুতি, দেখো আলোক রশ্মি এই দুটো রশ্মি কি হয়, প্যারালাল হয়। আর কিন্তু ওদের কি, যে দিকটা অভিমুখটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ 180 ডিগ্রি কিন্তু পুরো শিফট হয়েছে। অর্থাৎ বিচ্যুতি কত হবে, বিচ্যুতি হবে 180 ডিগ্রি। তো অপশন কোথায় আছে দেখা যাক, 180। অপশন হবে সি, আলোক রশ্মির বিচ্যুতি হয়ে যাবে 180 ডিগ্রি। নেক্সট, আর্কটিক অঞ্চলের কাছাকাছি সমুদ্রে হিমশৈলগুলি ভাসতে দেখা যায়। এগুলি ভাসমান বড় আকারের বরফখণ্ড। এই খণ্ডগুলি যত শতাংশ সমুদ্রের জলের নিচে থাকে তার কাছাকাছি সংখ্যা কি? দেখো এই আর্কটিক অঞ্চলে যখন এই ভাসমান বড় আকারের যে বরফখণ্ডগুলো যখন ভাসে সমুদ্রের জলে, তখন জেনারেলি তোমার 90, মানে 10%, অ্যাকচুয়ালি 10% হলো সমুদ্রের জলের ওপরে থাকে। তার মানে 90% কি হচ্ছে, সমুদ্রের জলের নিচে থাকে। তো এর কাছাকাছি অপশন যেটা সেটা হচ্ছে এ, অর্থাৎ 91 হবে এটার উত্তর। ঠিক আছে, 13 নম্বরের প্রশ্ন, একটা অনুভূমিক টেবিলের উপর 10 নিউটন ওজনের একটা ঘনকাকৃতি ব্লক স্থির অবস্থায় রাখা আছে। ব্লক ও টেবিলের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল কি? এখানে একটা ইম্পর্টেন্ট যে ওয়ার্ড সেটা হচ্ছে স্থির অবস্থা। তো আমরা জানি যে বল আমি যে বলটা আমি প্রয়োগ করছি, আর যদি একটা ঘর্ষণ বল থাকে, তাই তো, অর্থাৎ ব্লক এবং টেবিলের মাঝে একটা ঘর্ষণ বল থাকে, তো ব্লকটা স্থির রয়েছে, তার তার মানে হচ্ছে নিশ্চয়ই যে ঘর্ষণ বলটা আমি যে বলটা প্রয়োগ করছি সেটার থেকে অবশ্যই কি হচ্ছে, আমার বেশি। আমার যে প্রযুক্ত বল সেটা যখন ঘর্ষণ বল থেকে বেশি বেড়ে যাবে, তখন আমার ব্লকটা কি হবে, গতিশীল হবে, কিন্তু এটা স্থির অবস্থায় আছে। অর্থাৎ এই ক্ষেত্রে ক্রিয়াশীল যে ঘর্ষণ বলটা রয়েছে, ক্রিয়াশীল ঘর্ষণ বল কি হচ্ছে, জিরো হবে। ওকে, অর্থাৎ ব্লক ও টেবিলের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল জিরো আছে। যদি আমার ব্লকটা যদি গতিশীল হতো, তার মানে আমার যে যে বলে আমি ওটাকে টানবো, সেই বলটা কি হচ্ছে, বেশি হতে হবে, তাই তো। তো এটা হয়ে যাবে 0 নিউটন। নেক্সট 14 নম্বরে যে প্রশ্নটা আছে দেখো, একটি গাড়ি 10 মিটার/সেকেন্ড বেগে 10 মিনিট, 15 মিটার/সেকেন্ড বেগে পরবর্তী 20 মিনিট চললে গাড়িটির গড় বেগ কত? তো গাড়িটি বলেছে 10 মিটার/সেকেন্ড বেগে হলো তোমার 10 মিনিট যাচ্ছে, আর 10 মিনিটে যাচ্ছে, আর 15 মিটার/সেকেন্ড বেগে আমার 20 মিনিট গেছে, তাহলে বলেছে গাড়িটির গড় বেগ কত? তো চলো এটা করা যাক। তো 10 মিটার/সেকেন্ড বেগে 10 মিটার যে যাচ্ছে, তার মানে কত দূরত্ব অতিক্রম করেছে, ধরো D1 ইকুয়াল টু কত হবে, 10 × 10 অর্থাৎ 100। এবার 10 মিটার রয়েছে, তো মিটারটাকে কি করে, 10 মিটার রয়েছে, মিটারটাকে তোমরা কি করবে, সেন্টিমিটারে নিয়ে যাবে। তো একবার জাস্ট আমরা দেখি যে প্রশ্নটাতে আহ, কি বলা ছিল, মিটার, হ্যাঁ 10 মিনিট বলেছে, মানে মিনিটটাকে আমাদের কি করতে হবে, সেকেন্ডে নিয়ে যেতে হবে। ওকে, তো 10 মিটার, এটা অ্যাকচুয়ালি হবে ইনটু 60, অর্থাৎ এটা হয়ে যাবে 6000 এত, ঠিক আছে, এত মিটার। দেন D2 যেটা দেওয়া আছে, D2 ধরো বের করবো আমরা, সেটা হচ্ছে 15 মিটার/সেকেন্ড, তো 15 ইন্টু, এটা 20 মিনিট ছিল, ইন্টু 60, এটা হয়ে যাবে তোমাদের 300 × 60, অর্থাৎ 18,000। এটা ছিল 100 × 60, 6,000, 18,000। তো অর্থাৎ তাহলে টোটাল কত দূরত্ব অতিক্রম করেছে, দেখো টোটাল যদি অতিক্রম করে D = D1 + D2, অর্থাৎ 6,000 + 18,000, অর্থাৎ 24,000। ঠিক আছে, এত মিটার। আর আমার যে
মিনিটটা ছিল, মিনিটটা কত হচ্ছে আমাদের, মিনিটটা দেখো 10 মিনিট আর 20 মিনিট, তার মানে 30 মিনিট। তো অর্থাৎ বেগ তাহলে কত হবে, বেগ ইকুয়াল টু 24,000 বাই আমার 30 মিনিট ছিল মানে 30 × 60, অর্থাৎ 24,000 বাই 1800, জাস্ট কাটছো, 240 বাই 18, এটা যদি তুমি কাটো 6 দিয়ে করলে 40 হচ্ছে, অর্থাৎ 40/3। এটা যদি তুমি ফার্দার আমাদের অপশনে কি আছে, অপশনে কি ভগ্নাংশে আছে না, আচ্ছা এটা এটা তোমার করলে 13.33, 13.3 মিটার/সেকেন্ড হবে। ওকে, তাহলে অপশনে আমাদের কি আছে, এটাই হবে আশা করি, 13.3 মিটার/সেকেন্ড। ওকে, নেক্সট 15 নম্বরের প্রশ্ন দেখো, একটি স্থানে বায়ুর চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান, ওই স্থানের জন্য নিচের কোন ছবিটি সঠিক। দেখো এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে দেখো 76 সেন্টিমিটার পারস্তম্ভ একমাত্র এটাই দেখো ফুল দেখাচ্ছে, টোটাল 76 সেন্টিমিটার, কিন্তু এগুলো যে আছে এটা কিন্তু দেখো কিছুটা গ্যাপ আছে, এটাও গ্যাপ আছে, এবং এটাতে এক্সেসিভ মানে বেরিয়ে যাচ্ছে, তাই তো। তো এটার অপশন হয়ে যাবে বি, এটা হচ্ছে কারেক্ট অপশন, ওই স্থানে সঠিক যে ছবিটা এটা হবে অপশন বি। 16 নম্বরের প্রশ্ন দেখো, বলছে তিনটি নলাকার পাত্র 1, 2 and 3 বিভিন্ন আকারের, তাদের সবকটিতে একটি স্তর পর্যন্ত একই তরল আছে। ছবিটা দেখাচ্ছি, F1, F2, F3 হলো তাদের তিনটি পাত্রের ভূমির উপর তরল দ্বারা প্রযুক্ত বল, আর P1, P2, P3 হলো যথাক্রমে তিনটি পাত্রের ভূমির উপর তরল দ্বারা প্রযুক্ত চাপ। তাহলে নিচের সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক, তিনটি পাত্রে বলগুলি ও চাপগুলির তুলনা করো। দেখো এই তিনটে পাত্র দেওয়া আছে। তো দেখো আমরা কি জানি, চাপ হলো উচ্চতার উপর ডিপেন্ড করে, তাই তো। অর্থাৎ তরলের ভেতরে যে উচ্চতা যত বেশি হবে তত চাপ কিন্তু বেশি, তাই তো। তাহলে দেখো আমরা এই তরলটা অর্থাৎ 1 নম্বরের পাত্রের যে তরল আর 3 নম্বর পাত্রের তরলের উচ্চতা কিন্তু সেম, সেই জন্য এদের উপর যে প্রযুক্ত চাপ সেটাও কিন্তু সেম হবে, অর্থাৎ P1 = P3 হবে, কিন্তু P2 এর চাপ কিন্তু অপেক্ষাকৃত কম হবে। তাহলে অপশন বি তে দেখো, আমরা যদি দেখি অপশন বি তে যে P1 = P3, যেটা কিনা P2 থেকে কিন্তু ওরা বড়, তাই এটা ঠিক হলো। এইবার বলের ক্ষেত্রে কি জানি, আমরা জানি বল F কি হচ্ছে, চাপ ইন্টু ক্ষেত্রফল, অর্থাৎ P ইন্টু এরিয়া, তার মানে P ইন্টু এরিয়া, তার মানে ক্ষেত্রফল যার বেশি বলও বেশি। এই তিনটের মধ্যে দেখো ক্ষেত্রফল সব থেকে বেশি কার, P2, মানে এই দ্বিতীয় যে পাত্রটা আছে, তাই তো। তাহলে আমার F2টা সব থেকে বড়, তারপরে ক্ষেত্রফল একটু ছোট কোনটা, এটা 1 নম্বর যে পাত্র, তারপরে সব থেকে কম ক্ষেত্রফলের পাত্র কোনটা, পাত্র 3। তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, F2 > F1 > F3, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। আচ্ছা 17 নম্বর প্রশ্নটা দেখো, একটা ব্লক এ তিনটি আলাদা আলাদা তরল D1, D2 এবং D3 তে যেরকম ছবিতে দেখানো হচ্ছে সেই ঘনত্ব, এগুলো অ্যাকচুয়ালি D1 হলো প্রথম তরলের ঘনত্ব, D2 দ্বিতীয় তরল, আর D3 হলো তৃতীয় তরলের ঘনত্ব। তো বলছে নিচে কোন সম্পর্কটি সঠিক। ঠিক আছে, তো নিচে বলা হয়েছে কোন সম্পর্কটা সঠিক। তো D1 D1 হলো তোমার প্রথম তরলের ঘনত্ব। এখন দেখো আমরা জানি এই যে বুয়েন্ট ফোর্স যেটা রয়েছে মানে প্লবতা বল, তাই তো। তো D1 যত বেশি হবে তত এই প্লবতা ফোর্স মানে বুয়েন্ট ফোর্স যেটা আছে প্লবতা বল সেটা আরো বেশি হবে, মানে এই ব্লকটাকে এখান থেকে ধাক্কা দিয়ে দিতে পারবে বেশি, যাতে ও আরো বাইরের দিকে যেতে পারে, তাই তো। তো D1 এর ক্ষেত্রে দেখো এই চিত্রটাতে ব্লকটি কিন্তু মোটামুটি মিডল অবস্থায় রেখে ভাসছে। D2 তে দেখো বাইরের পোর্শনটা কিন্তু কম, ভেতরের পোর্শন, অর্থাৎ D2 এর ঘনত্বটা ততটা বেশি নয়, সেই জন্য কিন্তু ব্লকটা প্রায় 75% কিন্তু ডুবে রয়েছে। আর D3 তে প্রায় ডুবেই রয়েছে পুরোটা।
অর্থাৎ D3 এর ঘনত্ব সব থেকে কম। তাহলে কি হবে, D1 এর ঘনত্ব সব থেকে বেশি, যার জন্য প্লবতা বলটা অনেক বেশি বা বুয়েন্ট ফোর্সটা বেশি। তাহলে D1 গ্রেটার দেন D2 গ্রেটার দেন D3 হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 18 নম্বর, কোনো কোনো কিছুকে ঠান্ডা করার জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের চাইতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার সমপরিমাণ বরফ বেশি কার্যকরী কেন? তার কারণ হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হতে 80 ক্যালোরি তাপ নেয়। সেই জন্য কোনো কিছুকে ঠান্ডা করার জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার সমপরিমাণ বরফ বেশি কার্যকরী। 19 নম্বর, একটা গর্ত সহ একটা ধাতব প্লেটকে উত্তপ্ত করা হলো, তাহলে গর্তের ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা কিন্তু বৃদ্ধি পাবে। 19-এর এ হবে। লাস্ট প্রশ্ন 20 নম্বর, মানে ফিজিক্সের ক্ষেত্রে 20 নম্বরের প্রশ্ন, একটি বস্তুর বেগ সময় লেখচিত্র দেওয়া আছে। বেগটা দেখো অ্যালং ওয়াই অ্যাক্সিস আছে আর সময়টা অ্যালং এক্স অ্যাক্সিস আছে। তো আহ, এই লেখচিত্রে যে অংশগুলিতে সর্বাধিক এবং সর্বনিম্ন ত্বরণ ঘটেছে, তো এই যে গ্রাফটা আছে দেখো, সর্বাধিক এই যে বি পয়েন্টটা, ওকে, এই যে বি পয়েন্ট যেটা রয়েছে দেখো, এই বি পয়েন্টে কিন্তু ভেলোসিটিটা বেশি, ঠিক আছে? তো এবি এবি যে পোর্শনটা, এই পোর্শনটা অ্যাকচুয়ালি এবি, এই এবি পোর্শনে কি হচ্ছে, আমার বেগটা কিন্তু সর্বাধিক। আর সিডিটাতে দেখো, সিডিটাতে কিন্তু বেগটা সর্বনিম্ন মানে মানে এবিতে ত্বরণটাও বেশি এবং সিডিতে কিন্তু সিডি পোর্শনে কিন্তু ত্বরণটা সর্বনিম্ন। তাহলে বলতে পারি যে এটা উত্তর হয়ে যাবে যথাক্রমে এবি এবং সিডি, অপশান বি। তো 20 হচ্ছে অপশান বি হবে উত্তর। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ছিল আমাদের 20টা প্রশ্ন, 2022 সালের লেয়ার টু এক্সামের 20টা প্রশ্ন। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, যদি সলভ করে থাকো বাড়িতে ভালো কথা, যদি না করো তো তোমরা করে নেবে এটা। এরপর নেক্সট আমি কেমিস্ট্রি, তারপর ম্যাথস, তারপর লাইফ সায়েন্স, এইভাবে আমি পুরোটাই সলভ করব আমরা। ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনো, যদি ফার্স্ট টাইম হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, যদি মনে হয় তোমরা জয়েন করতে পারো বিভিন্ন ম্যাটেরিয়াল প্র্যাকটিস এবং মক টেস্টের জন্য। ঠিক আছে, চলো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।